হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইজ আ সায়েন্স। আজকে আমাদের টপিক কি বংশগতি বা হেরিডিটি। এটা হচ্ছে ক্লাস 10-এর থার্ড চ্যাপ্টার আর ক্লাস 12-এও এই টপিকটা আছে। তো আজকের ভিডিওটাতে আমি বংশগতি পড়তে গেলে তার ইন্ট্রোডাকশন অনেক কিছু টার্ম আছে, যে টার্মগুলো আমাদের জেনে রাখাটা খুব জরুরি, নাহলে বংশগতিতে এই টার্মগুলো বারবার ঘুরে ফিরে আসবে, তখন গিয়ে সমস্যা হবে। তো আজকে বংশগতির ইন্ট্রোডাক্টরি পার্টটা আমি ভিডিওতে দিচ্ছি। বেশ কিছু টার্মস আছে যেগুলো সম্পর্কে তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর প্রিভিয়াস ভিডিওগুলো এবং আপকামিং ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রিপশনের পর অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দেবে, যাতে নেক্সট নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। এবং আমার আগের ভিডিওর যে লিঙ্কটা সেটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সবাই সেটা দেখতে পারো। তো চলো লেটস স্টার্ট, আজকে ক্লাস শুরু করা যাক। আজকের আমাদের টপিক কি বংশগতি বা হেরিডিটি। ক্লাস 10-এর এটা থার্ড চ্যাপ্টার আর ক্লাস 12-এর সিলেবাসে এই ব্যাপারটা আছে। তো প্রথমে জেনে নেওয়া যাক হোয়াট ইজ হেরিডিটি বা বংশগতি কি। দেখো, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ধরো আত্মীয়র বাড়ি গেছি বা আমাদের কাকা জ্যাঠা এরা বলছে, আরে তোর এই স্বভাবটা একদম তোর বাবার মতো, বা তুই পুরো তোর মায়ের মতো দেখতে হয়েছিস, তোর চোখগুলো একদম তোর বাবার কপি। তো এই যে শব্দগুলো, এগুলো আমরা প্রায় শুনে থাকি। এই জিনিসটা কি, যেহেতু বাবা মার সন্তান আমরা, তাহলে এমন কিছু ক্যারেক্টার বা বৈশিষ্ট্য আছে যেটা আমরা বাবা মার থেকে পেয়ে থাকি। সেই ধরনের যে বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে আরেক বংশতে সঞ্চারণ হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই আমরা কি বলছি না বংশগতি। দেখো, এখানে একটা সংজ্ঞা লেখা আছে, যে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে জনন, অর্থাৎ যে নির্দিষ্ট পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আমরা কি বলছি জনন। জননের মাধ্যমে জনিত্রী জীবের জিন নিয়ন্ত্রিত চারিত্রিক বৈশিষ্ট্যগুলি গ্যামেট অথবা জনন কোষের মাধ্যমে অপত্যজনিত বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, তাকেই বলা হচ্ছে বংশগতি। অর্থাৎ এমন কিছু বৈশিষ্ট্য যেগুলো আমার বাবা মায়ের ছিল, তার যে সবগুলো হুবহু আমার মধ্যে আসবে এরকম কোনো গল্প নেই, কিন্তু বেশ কিছু ক্যারেক্টারিস্টিকের অংশ যেগুলো বাবা মার থেকে আমি পেয়ে থাকি, সেই যে প্রসেসটা, সেইটাকে বলা হচ্ছে কি হেরিডিটি বা বংশগতি। আজকের যে ক্লাস, তাতে আমরা বংশগতি পড়তে গেলে যে সমস্ত টার্মস গুলো খুব জেনে রাখা জরুরি, সেই রকম কিছু টার্মস সম্পর্কে জানবো, যেগুলো যদি আমরা না জানি তাহলে বংশগতির যে পরবর্তী চ্যাপ্টারগুলো পড়বো তখন কিন্তু আমাদের ভীষণ সমস্যা হবে। তো দেখো, অলরেডি এখানে বেশ কিছু টার্মস রয়েছে, যেমন জনিত্রী জীব। জনিত্রী জীব ব্যাপারটা কি, জিন ব্যাপারটাই বা কি, গ্যামেট কি, অপত্যজনু কি, এইগুলো সম্পর্কে আমরা পড়ব। এর মাঝে বলে রাখি, দেখো বংশগতির যে ধারণাটা, এইটা প্রথম দিয়েছিলেন আমাদের গ্রেগর জোহান মেন্ডেল। এই গ্রেগর জোহান মেন্ডেল উনি প্রথম আমাদেরকে কি দেন, বংশগতি সম্পর্কে ধারণা দেন। তাই জন্য গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় কি বংশগতি বিদ্যার জনক। ওনাকে বলা হয় বংশগতি বিদ্যার জনক। বংশগতি বিদ্যাটা কি, দেখো, যে জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি সম্পর্কে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে কি বংশগতি বিদ্যা। তাহলে জানলাম। এরপরে দেখি কতগুলো টার্ম রয়েছে যেগুলো না জানলে বংশগতি সম্পর্কে জানা যাবে না। যার প্রথম টার্মটা আমরা কি বললাম না জিন। জিন জিনিসটা কি, আমরা পড়েছি কি ক্রোমোজোম। ক্রোমোজোম কি, ডিএনএ। ডিএনএ হচ্ছে একটা এরকম ডবল হেলিক্যাল স্ট্রাকচার, মানে দ্বিতন্ত্রী একটা স্ট্রাকচার।
এইটা কুণ্ডলী পাকাতে 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 এরকম ঘন সন্নিবিষ্ট হয়ে একটা গঠন সৃষ্টি করে, যাকে আমরা বলে থাকি কি ক্রোমোজোম। ক্রোমোজোমের তাহলে মেন গঠনটা কি? ডিএনএ। ডিএনএ এর যে অংশটা আমাদের এই যে বলছি, ধরো আমার গায়ের রং ফর্সা বা চোখের রং কালো, চোখের মনির রং কালো, বা চুলের রং লালচে না কালো, বা অ্যাংলো ইন্ডিয়ান যারা তাদের একটু সাদাটে ধরনের হয়, তো সেই ধরনের যে ক্যারেক্টার গুলো সেগুলো ক্যারি করে কি ডিএনএ এর এরকম এক একটা অংশ। তো ডিএনএ এর যে অংশগুলো আমাদের গঠনগত এবং চারিত্রিক ও বংশগত বৈশিষ্ট্যগুলোকে বহন করে নিয়ে যায়, সেই অংশগুলোকেই আমরা বলবো কি না জিন। নেক্সট আসছি ক্রোমোজোমের। দেখো দুটো অংশ একটা খাঁজের সাথে যুক্ত। এটা যখন ক্রোমোজোম পড়েছো আগের চ্যাপ্টারে তোমরা, তখন পড়েছো একটা খাঁজের মাধ্যমে দুটো অংশ যুক্ত। সেই খাঁজটাকে আমরা বলছি কি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। আর ক্রোমোজোমের এই যে দুটো বাহু, এই বাহুগুলোকে বলা হচ্ছে কি ক্রোমাটিড বাহু বা ক্রোমাটিড আর্ম। নেক্সট হচ্ছে যে শব্দটা, সেটা হচ্ছে ক্যারেক্টার বা বৈশিষ্ট্য। এই যে বারবার বলছি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য, সেটা কি? নেক্সট শব্দ হচ্ছে ক্যারেক্টার। বৈশিষ্ট্য কাদের বলা হচ্ছে? বলা হচ্ছে যে কোনো একটি জীবের দৈর্ঘ্য, আকার, আকৃতি ইত্যাদি যে অঙ্গ সংস্থানিক শারীরবৃত্তীয় লক্ষণ দ্বারা কোনো জীব অপর একটি জীবের থেকে আলাদা, সেই চারিত্রিক প্রলক্ষণ বা সেই চারিত্রিক লক্ষণগুলিকেই বলা হচ্ছে কি না ক্যারেক্টার বা বৈশিষ্ট্য। যেমন ধরো দৈর্ঘ্য, এটা হচ্ছে একটা ক্যারেক্টার, মানে তুমি লম্বা না বেটে, দৈর্ঘ্য তোমার কতটা উচ্চতা, সেইটা হচ্ছে একটা ক্যারেক্টার। হাইট একটা ক্যারেক্টার। তোমার গায়ের রং কেমন, কালার, এটাও একটা ক্যারেক্টার। তোমার আকৃতি কেমন, মোটা রোগা, এটাও একটা ক্যারেক্টার। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার। এরপরে আসছি নেক্সট আরেকটা শব্দ, যেটাকে বলা হচ্ছে কি ট্রেট বা প্রলক্ষণ। প্রলক্ষণ কাকে বলছি? দেখো কোনো একটি বৈশিষ্ট্যের একাধিক রূপের প্রত্যেকটিকে এক একটি ট্রেট বা প্রলক্ষণ বলা হয়। যেমন কি ধরো হাইট। হাইট হচ্ছে কি না একটা ক্যারেক্টার। এবার হাইটটা হতে পারে লম্বা বা হতে পারে বেঁটে, দুটোই তো হাইট, লম্বাটাও হাইট, বেঁটেটাও হাইট। তাহলে এই যে এক একটা ক্যারেক্টারের যে অনেকগুলো ভাগ থাকতে পারে, তার এই এক একটাকেই বলা হচ্ছে ট্রেট বা প্রলক্ষণ। এরপরে আসছি নেক্সট লোকাস। নেক্সট হচ্ছে লোকাস। এই যে ক্যারেক্টার গুলো বললাম, এই ক্যারেক্টার গুলো আমরা কোথায় থাকছে বলছি না জিনের মধ্যে। ধরো এরকম একটা ডিএনএ যার এই অংশটুকু হচ্ছে কোনো একটা ক্যারেক্টারকে এক্সপ্রেস করছে, বা ধরো আমাদের দৈর্ঘ্যের জন্য এই জিনটা দায়ী, এই অংশটা আমাদের দৈর্ঘ্য সিলেক্ট করার জন্য দায়ী। তো এই অংশটা যেই জায়গাটায় অবস্থান করবে, অর্থাৎ জিনের যে অংশে একটা কোনো নির্দিষ্ট ক্যারেক্টারের ট্রেট অবস্থান করে, সেই স্থানটাকেই বলা হচ্ছে কি লোকাস। যদি আমরা সংজ্ঞার মতো পড়ি তাহলে কি পড়বো? ক্রোমোজোমের যে স্থানে কোনো একটি জিন অবস্থান করে, ওই স্থানটিকে নির্দিষ্ট জিনের লোকাস বলা হয়। এরপরের যে শব্দটা, সেটা হচ্ছে কি অ্যালিল।
অ্যালিল জিনিসটা কি? অ্যালিল জিনিসটা কি বলছে? সমসমস্ত ক্রোমোজোমের একই জিন লোকাসে অবস্থিত পৃথক চারিত্রিক বৈশিষ্ট্য বা ট্রেইট নিয়ন্ত্রণকারী জিন জোড়ার এক একটিকে বলে একে অপরের অ্যালিল। তাহলে অ্যালিল কি হচ্ছে দেখো, বলা হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম জোড়া। এখানে আরেকটা শব্দ পেয়ে যাচ্ছে, তারপর অ্যালিলটা আমি বলছি। কি বলছে? যে দুটো ক্রোমোজোম যাদের আকৃতি আকার একই রকম, ইভেন সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ীও তারা একই ধরনের এবং তাদের জিনের যে বিন্যাস সেটাও প্রায় একই রকম, তো সেই ধরনের ক্রোমোজোমকে বলা হচ্ছে কি? সিস্টার ক্রোমাটিড। যেমন ধরো একটা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড বাহু রয়েছে, যাদের মধ্যে দুটোই সেম, একই রকম ভাবে এদের দৈর্ঘ্য সেম, এদের আকৃতিও সেম, এবং এখানে যে জিনের বিন্যাস রয়েছে দুটোই সেম। তাহলে এই দুটো ক্রোমাটিডকে আমরা বলবো কি? সিস্টার ক্রোমাটিড। এরকম একই রকম বৈশিষ্ট্য যুক্ত যদি এর মতোই আরেকটা ক্রোমোজোমও থাকে, তাহলে সেই দুটো ক্রোমোজোমকে আমরা বলবো কি? সমসমস্থ ক্রোমোজোম। যখন সিস্টার আছে, আরেকটা আছে নন সিস্টার ক্রোমাটিড বা অসমসমস্থ ক্রোমোজোম। অসমসমস্থ ক্রোমোজোম কাদের বলা হচ্ছে? না, দুটো ক্রোমোজোম যাদের আকার আকৃতি বিন্যাস সবই যদি আলাদা হয়, তাহলে এই দুটো হচ্ছে কি? নন সিস্টার ক্রোমাটিড। বোঝা গেল? এরপরে চলে আসি যেখানে আমরা ছিলাম, যে অ্যালিল কাকে বলে। অ্যালিল কাকে আমরা বলছি? না, সমসমস্ত ক্রোমোজোমের একই জিন লোকাসে যদি এটা একটা সমসমস্ত ক্রোমোজোম হয়, এগুলো দুটো দুটো করে এঁকেছি, একটা একটা করেও ক্রোমাটিড বাহু থাকতে পারে। এর একটা রইলো, এরও একটা রইলো, এদের একই জিন লোকাসে, একই জিন লোকাসে, অর্থাৎ এর যদি এখানে হয় এরও এখানেই অবস্থান করবে। এমন নয় যে সিস্টার ক্রোমাটিডের এই জায়গাটায় অবস্থান করবে, এটা কিন্তু নয়। একই জিন লোকাসে যদি কোনো একটা ক্যারেক্টার, ক্যারেক্টার মানে কি বলেছিলাম? দৈর্ঘ্য বা আকার, এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার। সেই ক্যারেক্টার গুলোর এক একটা ট্রেট, অর্থাৎ ধরো দৈর্ঘ্য আমরা বলছিলাম একটা ক্যারেক্টার, তার দুটো ট্রেট, একটা হচ্ছে টল আর একটা হচ্ছে বেটে স্মল টি। এখানে একটা ক্যারেক্টারের ট্রেট, এখানে একটা ক্যারেক্টারের ট্রেট, যদি একই জিন লোকাসে একই বৈশিষ্ট্যের দুটি আলাদা আলাদা লক্ষণ বা ট্রেট থাকে, তাহলে এই দুটোকে একে অপরের কি বলা হচ্ছে? অ্যালিল বা অ্যালিলোফর্ম। বোঝা গেল? এই হচ্ছে অ্যালিল। নেক্সট আমরা আরেকটা টার্মে চলে যাব, সেটা হচ্ছে হোমোজাইগাস। হোমোজাইগাস বা হচ্ছে কি? সমসংকর। এই জিনিসটা কি? হোমোজাইগাস বা সমসংকর। সংকর কথাটার মানে কি? দুটি জীবের মিলনে যদি একটা উন্নত মানের জীব তৈরি হয়। যেমন ধরো দুটো ক্যারেক্টার আমরা পেয়েছিলাম, একটা টল আর একটা বেটে ডুয়ার্ফ, তাই তো? এইটা লম্বা, এইটা হচ্ছে বেটে ক্যারেক্টার। এই যে হোমোজাইগাস বা সমসংকর, এখানে কি হবে? একই ট্রেট যদি পরস্পর ডিপ্লয়েড ফর্ম করে, তাহলে তাকে আমরা বলবো সমসংকর, বা এই ধরনের ডিপ্লয়েড জিনযুক্ত জীবকে আমরা বলবো সমসংকর জীব।
আবার হতে পারে যে একটা জিনের মধ্যে, একটা ক্রোমোজোমের মধ্যে ক্যাপিটাল টি স্মল টি দুটোই আছে, একে আমরা কি বলবো, বিষম সংকর বা বিষম সংকর জীব, যাদের ক্ষেত্রে এটারও কিছু থাকবে ওটারও কিছু থাকবে, তাদেরকে বলবো হেটেরোজাইগাস। একে আমরা বলছি হোমো, হোমো মানে একই, দেখো এইটাও যেমন হোমোজাইগাস সেরকম দুটো যদি স্মল টি হয় সেটাও হবে কি না হোমোজাইগাস। পড়লাম কি হেটেরোজাইগাস। হেটেরোজাইগাসকে দেখো বলছি এই ধরনের যে জিনযুক্ত জীব তাদেরকে আমরা বলছি কি হেটেরোজাইগাস। হেটেরোজাইগাসের মধ্যে এরপরে যে টার্মগুলো পড়বো আমরা, তার মধ্যে একটা হচ্ছে প্রকট বা ডমিন্যান্ট, আরেকটা হচ্ছে প্রচ্ছন্ন বা রিসেসিভ। দেখো এখানে যে দুটো ক্যারেক্টার আছে, একটা কি ক্যারেক্টার একটাই, দৈর্ঘ্য, তাই তো, ক্যারেক্টার একটাই দৈর্ঘ্য, যার দুটো ট্রেট রয়েছে, টল অ্যান্ড ডুয়ার্ফ। কেন টি দিয়ে লিখছি, ডুয়ার্ফ তো ডি হয়, ডি, তাহলে আমরা এটা ক্যাপিটাল ডি স্মল ডিও লিখতে পারতাম, কিন্তু সেরকমটা হয় না, কিছু নির্দিষ্ট নিয়ম আছে। কেন কি দেখো এইখানেই চলে আসে প্রকট বা ডমিনেন্ট এবং প্রচ্ছন্ন বা রিসেসিভের ব্যাপার। এর মধ্যে এই যে দুটো লক্ষণ বা ট্রেট রয়েছে, একটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে বেঁটে, এর মধ্যে যদি এই দুটোই থাকে তাহলে বাহ্যিকভাবে একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, যেটা কিনা আর একটা বৈশিষ্ট্যকে সাপ্রেস করে দেয়, অর্থাৎ প্রকাশ হতে দেয় না। সেই যে জিনটা বাইরে প্রকাশ পায়, যার বৈশিষ্ট্যটা, অর্থাৎ কি এই রকম জেনেটিক কনফিগারেশন যুক্ত যে কোনো জীব, তাকে শো করবে কি বাইরে থেকে কিন্তু দেখে মনে হবে এটা লম্বা, কিন্তু আসলে এটা কি সংকর লম্বা, কিন্তু এরা বেটে হচ্ছে না। কেন হচ্ছে না, না এই ক্যাপিটাল টি যে ট্রেটটা সেটা স্মল টি কে সাপ্রেস করে দিচ্ছে, তাই জন্য এর বেটে ক্যারেক্টারটা প্রকাশ হতেই পারছে না, তাই জন্য কি লম্বা শো করছে। তাহলে সেই ক্যারেক্টার যেটা অন্য আরেকটা বৈশিষ্ট্যকে দমন করে দিয়ে নিজে বাইরে প্রকাশ পায়, হেটেরোজাইগাস জীবের ক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে ডমিন্যান্ট বা প্রকট। আর যে সমস্ত ক্যারেক্টারগুলো যারা কিনা হেটেরোজাইগাস জীবের মধ্যে থাকছে কিন্তু তারা বাহ্যিকভাবে প্রকাশ হতে পারছে না, তাদেরকে বলা হচ্ছে রিসেসিভ বা প্রচ্ছন্ন। এরা কখন হবে প্রকাশ, যখন হচ্ছে হোমোজাইগাস রিসেসিভ হবে, অর্থাৎ স্মল টি, তখনই কিন্তু এই গাছটা বেঁটে হবে, যদি স্মল টি থাকে। আদারওয়াইজ ক্যাপিটাল টি থাকলে এটা কি বলেছি, হোমোজাইগাস, এটা হচ্ছে হোমোজাইগাস, আর এটা হচ্ছে হেটেরোজাইগাস। কিন্তু এই দুটোই কি হবে, লম্বা গাছ হবে, শুধুমাত্র এইটা হবে বেটে। তাহলে এই হেটেরোজাইগাস ক্যারেক্টারিস্টিকের মধ্যে যেটা ডমিন্যান্ট জিন, সেই জিনটা অনুযায়ী নামকরণ হয়। যদি ডুয়ার্ফ অর্থাৎ বেটে ক্যারেক্টারটা ডমিন্যান্ট হতো তাহলে নামকরণটা হতো ক্যাপিটাল ডি স্মল ডি, কিন্তু যেহেতু এখানে ডমিন্যান্ট জিন টল টি, তাই জন্য এটা আমরা লিখতে পারি না ক্যাপিটাল টি স্মল টি, এটাই আমাদের লিখতে হবে। তাহলে হেটেরোজাইগাস কি, হোমোজাইগাস কি, প্রকট জিন কি, প্রচ্ছন্ন জিন কি, বোঝা গেছে। এরপর যে টার্মটায় আসছি সেই টার্মটা হচ্ছে কি, যে আমরা বারবার বলছি দেখো একটা জিনিস, যে বাহ্যিকভাবে প্রকাশ পাবে কি না, আমরা দেখলাম যে ক্যাপিটাল টি স্মল টি, কিন্তু বাইরে থেকে দেখে মনে হচ্ছে লম্বা। তাহলে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা বাহ্যিকভাবে অর্থাৎ কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া চোখে দেখে বুঝতে পারি, যেটা বাইরে প্রকাশ পায়, তাকে বলা হচ্ছে কি ফেনোটাইপ। ফিনোটাইপ বা ফেনোটাইপ যাই বলো। আর
যাদের জেনেটিক কনফিগারেশন ফিনোটাইপ কিন্তু লম্বার দু রকম হতে পারে। লম্বার জিনোটাইপ কি হবে, একটা হয়তো টি ক্যাপিটাল টি স্মল টি আর একটা ক্যাপিটাল টি, এই দুটোই লম্বা ব্যাপারটা শো করবে। তাহলে ফেনোটাইপ গুলোর যদি জেনেটিক্যালি আমরা এক্সপ্রেস করি তাহলে একটা এটা পাবো, একটা এটা পাবো। তো এই যে জিনগত যে বিশ্লেষণ সেইটাকে বলা হচ্ছে কি জিনোটাইপ। সংজ্ঞাগুলো একবার পড়ে নি দেখো। জিন নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হচ্ছে ফেনোটাইপ, আর জীবের ফেনোটাইপ নিয়ন্ত্রণকারী জিন সংযুক্তি বা জিনের যে বিন্যাস তাকে আমরা বলছি কি না জিনোটাইপ। নেক্সট যে টার্মটা চলে আসছি সেটা হচ্ছে কি না গ্যামেট এবং জাইগোট। দেখো আমরা বলছি গ্যামেট জাইগোট, আমি এক্ষুনি বলছিলাম এইটাকে আমি কি বলছিলাম, এইটাকে আমি বলছিলাম জাইগোট, এটাকে আমি বলছিলাম কি জাইগোট, আর শুধু এটাকে আমি বলছিলাম কি গ্যামেট। তাহলে হোয়াট ইজ জাইগোট এন্ড হোয়াট ইজ গ্যামেট? গ্যামেট কি বলছে যদি জিন হ্যাপ্লয়েড কন্ডিশনে থাকে তাহলে সেই জিনযুক্ত বা ক্রোমোজোম যুক্ত যে কোষ তাকে আমরা বলছি কি গ্যামেট। অর্থাৎ আমাদের যদি ক্রোমোজোমের দুটি মাত্র মানে একটি ক্রোমাটিড বাহু থাকে তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলবো কি গ্যামেট কন্ডিশন, বা অ্যাকচুয়ালি এটার টার্ম হচ্ছে হ্যাপ্লয়েড। এটাকে আমরা বলছি হ্যাপ্লয়েড, যাকে আমরা চিহ্নিত করছি এন ফর নাম্বার, নাম্বার অফ ক্রোমাটিন একটা ক্রোমাটিন। কিন্তু এটা যদি দুটো থাকে অর্থাৎ এরকম হয় তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলবো কি ডিপ্লয়েড কন্ডিশন। ডিপ্লয়েড দুটো যেহেতু রয়েছে তাই এটাকে আমরা বলছি ডিপ্লয়েড। এন একটা ছিল, দুটো এন রয়েছে, নাম্বার অফ ক্রোমাটিড দুটো, তাহলে এটা হচ্ছে 2n। গ্যামেটের ক্ষেত্রে কি ক্রোমোজোমটা হ্যাপ্লয়েড থাকে, কিন্তু জাইগোট মানে কি দুটো গ্যামেটের মিলনের ফলে কি তৈরি হয় না জাইগোট তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সবসময় 2n কন্ডিশনে থাকবে, অর্থাৎ ডিপ্লয়েড কন্ডিশনে থাকবে। তাহলে দেখো আরো যে টার্মগুলো আমরা এরপর পেয়ে গেলাম, এক পেলাম কি হ্যাপ্লয়েড, আরেকটা পেলাম ডিপ্লয়েড, একটা পেলাম গ্যামেট, আর আরেকটা পেলাম কি জাইগোট। মানুষ কিন্তু ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা যুক্ত মানে 2n যুক্ত। মানুষের দেহ কোষের প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু 2n, কিন্তু গ্যামেট অর্থাৎ জনন মাতৃকোষে যখন সেটা গ্যামেট উৎপন্ন করে তখনই একমাত্র হ্যাপ্লয়েড কন্ডিশনে আসে বা n কন্ডিশনে আসে। এরপরে যে শব্দ সেটা হচ্ছে কি হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। হাইব্রিডাইজেশন বা সংকরায়ন কাকে বলে? বলছে নিকট সম্পর্কযুক্ত ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত দুটি জীবের মধ্যে যৌন জনন সম্পাদনের যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে কি হাইব্রিডাইজেশন। যেমন ধরো দুটো আলাদা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার যার ট্রেটটা হচ্ছে কি লম্বা, এটা একটা ক্যারেক্টার যার ট্রেটটা হচ্ছে কি বেটে। এই যে লম্বা আর বেটে এদের দুজনের মধ্যে যখন যৌন জনন ঘটানো হবে তখন উৎপন্ন হবে এটা, অর্থাৎ কি এখান থেকে একটা গ্যামেট আসছে, এখান থেকেও একটা গ্যামেট আসছে, যে দুটো মিলে একটা জীব তৈরি করছে বা একটা উদ্ভিদ তৈরি করছে। তো এই যে প্রসেসটা এইটাকে বলা হচ্ছে কি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। আর এই যে জীবটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে কি সংকর জীব। কেন সংকর? এরা কিন্তু বিশুদ্ধ। দেখো আমি বলেছিলাম আগে
পিওর, বিশুদ্ধ, কারণ কি এর মধ্যে ক্যাপিটাল টি দুটোই কিন্তু ক্যাপিটাল টি আছে, এটাই দুটোই স্মল টি আছে, কিন্তু এখানে ক্যাপিটাল টিও আছে স্মল টিও আছে। তো এইটাকে আমরা বলবো কি সংকর জীব। এরপরে যেটায় আসবো আরেকটা শব্দ আমরা পাবো যেটাকে আমরা বলছি প্যারেন্টাল জেনারেশন। প্যারেন্টাল জেনারেশনটা কি, বা জনিত্রী জনু, মানে এই যে দেখো এদের সাথে আমরা এদের ক্রস করালাম, দুটোর মধ্যে ক্রস করালাম, মা বাবা বা এদের থেকেই উৎপন্ন হলো কি এই অংশটা। তাহলে যাদের সাহায্যে যৌন জনন সম্পন্ন হয়ে একটা নতুন জীব তৈরি হবে সেই জেনারেশনটাকে আমরা বলবো জনিত্রী জনু, আর যেটা উৎপন্ন হবে সেটাকে বলা হচ্ছে কি ফিলিয়াল জেনারেশন বা অপত্য জনু। সংজ্ঞাতে আমরা পড়েছিলাম যে জনিত্রী জনু সমস্ত বৈশিষ্ট্যগুলো অপত্য জনুতে সঞ্চারিত হবে, কার মাধ্যমে না বংশগতি, তাকেই আমরা বলবো, যেখানে জনিত্রী জনুর থেকে সমস্ত বৈশিষ্ট্যগুলো বা কিছু কিছু বৈশিষ্ট্য অপত্য জনুতে সঞ্চারিত হবে, সেই প্রসেসটাকে। তাহলে বোঝা গেল জনিত্রী জনু কি আর অপত্য জনু কি। এরপর যে ক্রস গুলো মেন্ডেল করেছিলেন বা পরবর্তীকালে যে ক্রস গুলো হয়েছে তার মধ্যে দুটো টার্ম আছে, একটা দেখো মোনো হাইব্রিড ক্রস বা এক সংকর জনন। এই মোনোহাইব্রিড ক্রস কি বলছে, যদি কোনো একটা বৈশিষ্ট্যকে নিয়ে ক্রস করানো হয়, যেমন এটা কি এর বৈশিষ্ট্যটা কি দৈর্ঘ্য, স্মল টিও দৈর্ঘ্যকেই এক্সপ্রেস করছে, ক্যাপিটাল টি স্মল টি এটাও কিন্তু দৈর্ঘ্যকেই এক্সপ্রেস করছে। তাহলে একটা যে কোনো ক্যারেক্টারকে নিয়ে আমরা যদি ক্রস করাই তাদের মধ্যে, তাহলে সেটাকে আমরা বলবো এক সংকর জনন। কিন্তু যদি দুটো, ধরো দৈর্ঘ্য তার সঙ্গে আকার বা আকৃতি, এই দুটো যদি প্লাস হয়ে যায়, তাহলে এরকম দুটো ক্যারেক্টার নিয়ে যদি কোনো ক্ষেত্রে ক্রস করানো হয় তখন তাকে বলা হচ্ছে দ্বি সংকর জনন বা ডাই হাইব্রিড ক্রস বা দ্বি সংকর জনন। এরপরে যে নেক্সট টার্মটায় আসছি, যে দেখো প্রকটতা আমরা পড়লাম, প্রকটতার ব্যাপারটা কি পড়লাম না, যে দুটো জিনের মধ্যে যে জিনটা অন্য আরেকটা জিনকে সাপ্রেস করে নিজেকে এক্সপ্রেস করে বাহ্যিকভাবে, সেটাই ডমিনেন্ট জিন বা প্রকট জিন। তো প্রকট জিন অনেক সময় কি হয়, প্রকট জিনটা সবসময় এক্সপ্রেস হয় না, আবার রিসেসিভ জিনটাও কিন্তু বাইরে এক্সপ্রেস হয় না। যেমন ধরো কোনো ফুলের রং লাল আর ওই ফুলেরই আরেকটা রং হচ্ছে সাদা, এবার যদি একটা লাল ফুল আর সাদা ফুলের মধ্যে একই জাতীয় ফুলের মধ্যে ক্রস করায়, তাহলে লালটা যদি ডমিনেন্ট হয় ফুলটা লাল হওয়া উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু ফুলটা লাল হয় না। অনেক সময় দেখা যায় না লাল হলো না সাদা হলো, মাঝামাঝি কোনো একটা ক্যারেক্টার এলো যেটাকে বলছি গোলাপি, তাহলে না লালটা ডমিনেন্ট না সাদাটা ডমিনেন্ট, দুটো কোনোটাই কিন্তু প্রকট নয়, মাঝামাঝি একটা কোনো আলাদা ক্যারেক্টার তৈরি হয়ে যাচ্ছে। এই ধরনের যে প্রকটতা তাকে বলা হয় ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনোটাই কিন্তু কাউকে সাপ্রেস করছে না, যেমন মানুষের রক্ত, এ ব্লাড গ্রুপ আছে, বি ব্লাড গ্রুপ আছে, ও ব্লাড গ্রুপ আছে, কিন্তু এটা এ বি ব্লাড গ্রুপ, তাদের কি এ বি কে সাপ্রেস করে দিচ্ছে বা বি এ কে সাপ্রেস করে দিচ্ছে?
তা নয়, তাদের ইমিউনোগ্লোবুলিন এও আছে, ইমিউনোগ্লোবুলিন বিও আছে। তার মানে দুটো ক্যারেক্টার সমানভাবে প্রকাশ পাচ্ছে, কেউ কাউকে ডমিনেন্ট করে দিচ্ছে না, দুজনেই প্রকট হচ্ছে, দুটো বৈশিষ্ট্যই প্রকাশ পাচ্ছে। সেই ধরনের যে ডমিনেন্ট বা প্রকটতা তাকে বলা হচ্ছে কোডমিনেন্ট বা সহ প্রকটতা। সহ প্রকটতা বোঝা গেল? এই এতগুলো টার্ম যদি আমরা মাথায় রাখি তবে গিয়েই আমরা বংশগতিটা বুঝতে পারবো, কারণ বংশগতির প্রত্যেকটা স্টেপে এই টার্মগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে। তখন যদি কি অ্যালিল, কি লোকাস, কোনটা জিন, কোনটা কি সেটা সব গুলিয়ে যায়, বা ফেনোটাইপ কি, জিনোটাইপ কি, তখন কিন্তু সমস্যা। তাই আজকের ভিডিওটা টোটালটাই ইন্ট্রোডাকশনের এই শব্দগুলো, বেশ কিছু টার্ম এই পার্টটার ওপর। শুরু থেকে একবার দেখে নিই কি কি পড়লাম। একদম শুরুতে আমরা পড়লাম কি ক্রোমোজোম, তারপর পড়লাম ক্রোমাটিড, তারপর পড়লাম জিন, লোকাস, ক্যারেক্টার, ট্রেট, অ্যালিল। আর কি পড়লাম? অ্যালিলের পর পড়লাম হোমোজাইগাস, হেটারোজাইগাস, হোমোজাইগাস, হেটারোজাইগাস। আর কি পড়লাম? সিস্টার ক্রোমাটিড, আর হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তারপর পড়লাম গ্যামেট, জাইগোট, ফেনোটাইপ, জিনোটাইপ, আচ্ছা তারপর পড়লাম কি না বিশুদ্ধ জীব, সংকর জীব। তার আগে পড়েছি হাইব্রিডাইজেশন, এরপর পড়েছি আমরা কি মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, incomplete dominance, codominance, কোনটাকে ডমিন্যান্ট জিন বলে, কোনটা রিসেসিভ জিন, এইগুলো সব আমরা আজকে পড়লাম। ও আরো দুটো জিনিস পড়েছি, যেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড। এই সবগুলো শব্দ যদি মাথার মধ্যে থাকে তাহলে জেনেটিক্সটা কিন্তু অনেক বেশি সহজ। অনেকেই বলে জেনেটিক্স ঠিক গুলিয়ে যাচ্ছে, জেনেটিক্স ঠিক বুঝতে পারছি না। এই টার্মগুলো যদি ঠিকঠাক করে বুঝতে পেরে থাকো তাহলে জেনেটিক্স জিনিসটা কিন্তু খুব সহজ। তো এর পরের দিন আমরা কি পড়বো না মেন্ডেলিয়ান থিওরিগুলো পড়বো। মেন্ডেলের একসংকর জনন, দ্বিসংকর জনন, মেন্ডেল তার মটর গাছ নিয়ে কি কি ধরনের ক্যারেক্টারগুলোকে বেছেছিলেন, কেন বেছেছিলেন, কি নিয়ে উনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এই সমস্ত জিনিসগুলো আমরা পরের ক্লাসে পড়বো। তার জন্য এই ক্লাসটা খুব 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 ইম্পর্টেন্ট, কারণ এই টার্মগুলো যদি না জানা থাকে পরবর্তী জেনেটিক্সের কোনো কিছু পড়তে গেলে সেটা কিন্তু খুব সমস্যার সৃষ্টি করবে। তো আজকের ক্লাসটা এই অবধি। সকলের যদি এই ক্লাসটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটা লাইফ ইজ আ সায়েন্স। এর পরের ভিডিওটায় তাহলে আসবে কি না মেন্ডেলিয়ান থিওরিগুলো, একসংকর জনন, দ্বিসংকর জনন। তো সাবস্ক্রিপশনের পর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে যাতে ফার্দার নোটিফিকেশনগুলো তোমরা এমনি পেয়ে যাও। তো সকলকে আবারও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।
থ্যাঙ্কস, বাই।